এক নির্মম সিরিয়াল কিলার এক বিশেষ ধরনের অস্ত্রের সাহায্যে খুবই নৃশংসভাবে নির্দিষ্ট কিছু মানুষদের খুন করে চলেছে। খুন করার পর অর্থহীন কয়েকটা শব্দ লিখে দিচ্ছে ভিকটিমের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। জটিল এবং পেঁচানো এই কেসটি দ্রুত সমাধান করার দায়িত্ব দেওয়া হয় ভিনসি নামের এক মহিলা পুলিশ কর্মকর্তার উপর। সে কি পারবে আসল খুনিকে ধরতে, নাকি শেষ পর্যন্ত রহস্যের আড়ালেই থেকে যাবে এই কেসটি? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে থাকো 2022 সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার মুভি পাপ্পানের এক্সপ্লেনেশন। এই মুভিতে এত বেশি থ্রিলিং যা শেষ পর্যন্ত বুঝে উঠতেই পারবে না যে আসল অপরাধীকে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরু হয় একজন কামারকে দেখিয়ে। কোনো এক অজ্ঞাত ব্যক্তি সেই কামারকে কিছু টাকা দিয়ে একটা বিশেষ ধরনের ডেগার বানিয়ে নেয়। কে এই ব্যক্তি সেটা মুভির মধ্যভাগে আমরা জানতে পারবো। যাই হোক, দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই 25 বছর পার হয়ে গেছে। একটা জঙ্গলের ভিতর দিয়ে কিছু ছেলে সাইকেল দিয়ে যাচ্ছিল। তারা হঠাৎ করে জঙ্গলের মাঝখানে একটা কালো রঙের প্রাইভেট কার দেখতে পায়। এর সামনে এগিয়ে গেলে তারা ভিতরে কাউকে খুঁজেই পায় না। এদের মধ্যে একজন পাশে থাকা একটা মূর্তির সামনে বসে প্রার্থনা করছিল। আর ঠিক সেই সময় মাটিতে পড়ে থাকা একটা ফোনের রিংটন বেজে ওঠে। এই মোবাইল ফোনটি হাতে নিয়ে তারা বুঝতে পারে যে এটা তাদের পছন্দের অভিনেতা রবি বর্মার ফোন। তারা তো খুব খুশি হয়ে যায় এটা দেখে, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় মাটিতে কিছু রক্তের ছিটে ফোঁটা পড়ে আছে। এই দৃশ্য দেখে সবাই একসাথে উপরে তাকালে তারা আরো বেশি ভড়কে যায়, কারণ একটা গাছের সাথে কোনো এক ব্যক্তির লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশকে খবর দিলে সঙ্গে সঙ্গে পুরো পুলিশ টিম সেখানে এসে উপস্থিত হয়। এদিকে মিডিয়া ও আশেপাশের লোকেরা এই এলাকা দিয়ে ভর্তি হয়ে যায়। এরই মধ্যে থেকে আমরা এসিপি ভিনসিকেও গাড়ি থেকে নেমে আসতে দেখি। এই কেসটা তদন্তের দায়িত্ব পেয়েছে। ভিনসি ঘটনাস্থলে আসলে সিআইএ সোমান তাকে জানায় যে সকাল 7:30 তারা খবর পেয়েছে লাশ নামানো হচ্ছে, আর রবি বর্মার স্ত্রী আসছে লাশ শনাক্ত করতে। রবির ম্যানেজার পুলিশকে ফোন করে বলে গতকাল স্যারের সাথে শুটিং সেটে কিছু একটা প্রবলেম হয়েছিল, আর তিনি ড্রাইভার রাজনের সাথে বেরিয়ে গিয়েছিল সেখান থেকে। এসব শুনে পুলিশরা এবার রাজনকে ট্র্যাক করা শুরু করে দেয়, কারণ তাদের ধারণা ছিল যে রাজনই হয়তো এই কাণ্ড ঘটাতে পারে। এরপর ফরেনসিক ডক্টর রবির গাড়ি থেকে 3টা ফিঙ্গারপ্রিন্ট বের করে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টগুলো কার সেটা ডিটেলস ল্যাবে গিয়ে টেস্ট করলেই জানা যাবে। সোমান এরপর ভিনসিকে জানায় রাজন ছিল মাদক ব্যবসায়ী, আর রাজনের বিরুদ্ধে 2-3টা কেসও হয়েছিল, কিন্তু যথেষ্ট প্রমাণাদি না থাকায় রাজনের তেমন কোনো সাজা হয়নি, আর সেই কেসটি ভিনসির বাবাই আসলে হ্যান্ডেল করেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাথিউ আব্রাহাম মানে ভিনসির বাবা ঘরে বসে টিভিতে এই ব্রেকিং নিউজটাই দেখছিল। তিনি আগে একজন সার্কেল ইন্সপেক্টর ছিলেন, কিন্তু কোনো একটা কারণে তাকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। একই ব্রেকিং নিউজ দেখে একটা মেয়ে একটা ছেলের ঘুম ভাঙায়, আর সেই ছেলেটি ব্রেকিং নিউজে নিজেকেই দেখতে পেয়ে হতবাক হয়ে পড়ে, কারণ ওই ছেলেটি ছিল আর কেউই নয় বরং রবি বর্মা নিজেই। রবি একটা ফার্ম হাউসে তার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছিল। অন্যদিকে লাশ নামানো হয় এবং রবির স্ত্রীও চলে আসে ঘটনাস্থলে, কিন্তু লাশের চেহারা দেখে রবির স্ত্রী জানায় যে এটা তাদের ড্রাইভার রাজনের লাশ। অর্থাৎ পুলিশের ধারণা পুরোপুরি বিপরীত হয়ে যায়। যাই হোক, রাজনের লাশটিকে পোস্টমর্টম করার জন্য ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়, আর ডক্টর শার্লি সব পরীক্ষা নিরীক্ষা করে জানায় রাত 2টা থেকে 3টার ভিতরে রাজনের মৃত্যু হয়েছে। রাজনের মাথায় আঘাতের আলামত রয়েছে, আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো তার পুরুষাঙ্গটাও কেটে ফেলা হয়েছে। এছাড়াও রাজনের বুকে 2বার একটা ডেগার দিয়ে আঘাত করা হয়েছে, আর দুটোর ক্ষতর গভীরতা আকারে একেবারেই সেম ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর কোনোটির কারণে রাজনের মৃত্যু হয়নি। রাজনের মৃত্যু হয়েছিল আসলে হার্ট অ্যাটাক থেকে। অন্যদিকে রাজনের পায়ের মধ্যে 2 এবং 6 লিখে গিয়েছিল কিলার। এই রহস্যময় সংখ্যা দুটির কোনো অর্থই আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে ভিনসির ধারণা হচ্ছে যে এই খুনটি কোনো সিরিয়াল কিলার বা কোনো সাইকোপ্যাথ করেছে, কারণ এভাবে যন্ত্রণা দিয়ে মানুষ খুন করতে একজন সাইকো কিলারই সব থেকে বেশি আনন্দ পায়। এরপর ডক্টর নন্দন কল করে ভিনসিকে জানায় গাড়িতে সে যে 3টা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে তার মধ্যে একটা রাজনের, একটা রবির এবং অন্য একটি একজন 30 বছর বয়সী মহিলার। এছাড়াও গাড়িতে 8 সাইজের একটা লেডিস স্যান্ডেলেরও ফুটপ্রিন্ট পাওয়া গেছে। ভিনসি এরপর হসপিটাল থেকে বেরিয়ে রবির ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারে যে নেক্সট মুভির হিরোইন সিলেক্ট করার জন্য ডিরেক্টর এবং রবির মধ্যে একটা বেশ ঝামেলা হয়েছিল। এরপর এসআই সাবু এসে ভিনসিকে জানায় হিরোইন মালাকে মুভিতে না রাখায় রবি বেশ রাগারাগি করছিল ডিরেক্টরের সাথে। এর কিছুক্ষণ পর সাইবার সেল থেকে একটা কল রেকর্ডিং পাঠানো হয় ভিনসির কাছে। এই কল রেকর্ডে রবি তার উকিলকে বলছিল আমার বেলের কি খবর। তখন উকিল জানায় যে আপনি ভাববেন না স্যার, নিশ্চিন্তে আপনি শুটিং শুরু করতে পারেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। ভিনসির তখন খানিকটা সন্দেহ হয়।
তাই ওদের দুজনের কথাবার্তা শুনে সে সোজা চলে আসে রবির কাছে। রবিকে ভিনসি জিজ্ঞেস করে গত রাতে সে কোথায় ছিল। প্রথমে রবি একটু বলতে দ্বিধাবোধ করছিল, তবে তারপরেও নিজেকে বাঁচানোর জন্য সে বলে দেয় যে গত রাতে ফার্ম হাউস নায়িকা মালার সাথে সে রাত কাটিয়েছে। এছাড়াও ড্রাইভার রাজন কোনো এক জরুরি কাজে তার কাছ থেকে রিকোয়েস্ট করে গাড়ি নিয়ে চলে গিয়েছিল। এবার ভিনসি ফার্ম হাউসে খোঁজ নিয়ে দেখে যে রবি সত্য কথাই বলছে, ফলে তাকে আর জিজ্ঞাসাবাদ করা হয় না। এরপর আমরা জানতে পারি যে আগামী দিন ভিনসির মায়ের মৃত্যুবার্ষিকী। এরপর আমরা দেখতে পাই আব্রাহাম একটা চার্চে এসেছে সুজান অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে। এদিকে ভিনসির মা অর্থাৎ নেন্সি মারা যাওয়ার পর সে সুজানকে বিয়ে করেছিল, কিন্তু এখনো সে নেন্সিকে ভুলতে পারেনি। এখানে আমরা মাইকেল নামের এক ছেলেকেও দেখতে পাই। মাইকেল আব্রাহামের দ্বিতীয় ঘরের সন্তান। যাই হোক, চার্চ থেকে বেরিয়ে আব্রাহাম একাই গাড়ি নিয়ে কোনো এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গাড়িতে যাওয়ার সময় আব্রাহাম ওর অতীত ঘটনাগুলো মনে করতে থাকে। সেই ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে আব্রাহাম আর ন্যান্সি খুব সুখের জীবন কাটাচ্ছিল। বিয়ের মাত্র 1 বছরের মাথায় ভিনসির জন্ম হয়। তিনজনের এই ছোট্ট পরিবারটি অনেক আনন্দে দিন কাটছিল। এসব ভাবতে ভাবতে আব্রাহাম একটা পুরাতন বাড়ির সামনে চলে আসে, আর সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে চাকো নামের এক সিরিয়াল কিলারকে ধরার জন্য আব্রাহাম এই বাড়িটাতেই এসেছিল। চাকো একটা বিশেষ ধরনের ড্যাগার দিয়ে মানুষ খুন করত। সেদিন রাতে চাকো একজনকে সেই ড্যাগারের সাহায্যেই হত্যা করতে যাচ্ছিল, কিন্তু সেই সময় আব্রাহাম চাকোকে ধরতে চলে আসে। এরপর চাকো ওকে দেখেই একটা দৌড় দেয়, কিন্তু এক পর্যায়ে চাকোকে ধরে ফেলতে সক্ষম হয় আব্রাহাম। এরপরেই শুরু হয় ধস্তাধস্তি। এরই মধ্যে চাকো আব্রাহামের হাতের মধ্যে ড্যাগারটা দিয়ে আঘাত করে বসে, কিন্তু আব্রাহাম তারপরেও চাকোকে ধরে রেখেছিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসলে চাকো গ্রেফতার হয়ে যায়, কিন্তু চাকো গ্রেফতার হওয়ার আগে ওই ড্যাগারটি সে ছুঁড়ে মেরেছিল আকাশের দিকে, যেটা একটা গাছের ছিদ্র দিয়ে নিচে পড়ে গিয়েছিল। যাই হোক, এরপর আমরা আবারও বর্তমানে চলে আসি। এরপর আমরা সিদ্ধার্থ নামের এক ড্যান্সারকে দেখতে পাই। সিদ্ধার্থ আসলে হচ্ছে ভিনসির হাজবেন্ড। ভিনসি আর সিদ্ধার্থ গাড়িতে করে বাসায় চলে যায়, কিন্তু মধ্যরাত্রে এক পুলিশ অফিসার এসে ভিনসিকে একটা জরুরি বার্তা দেয়। সেই বার্তা পাওয়ার পর তারা সবাই এরপর একটা চার্চে চলে আসে। সেখানে কেউ একজন রক্ত দিয়ে 2 এবং 6 সংখ্যাটি লিখে রেখেছিল, ঠিক যেমনটা রাজনের পায়ের মধ্যে লেখা ছিল। এক লোক বলে, আমি এখানে একজনকে এই সংখ্যাগুলো লিখতে দেখেছিলাম দূর থেকে। সন্দেহজনক মনে হতে আমি তার সামনে আসি, কিন্তু সেই লোকটি পাশের পুকুরে কিছু একটা ফেলে দিয়ে এখান থেকে পালিয়ে যায়। এসব শোনার পর ভিনসি পুকুরে ডুবুরি নামিয়ে দেয়। তারা সেখানে একটা চিরুনি তল্লাশি করলে এই পুকুরের মধ্যে তারা একটা ড্যাগার খুঁজে পায়। এই ড্যাগারটি এক পুলিশ অফিসার চিনতে পারে এবং ভিনসিকে বলে যে, ম্যাডাম, এটা তো চাকর ড্যাগার। এই কথা শোনার পর পরের দিন সকালে ভিনসি ড্যাগারটাকে নিয়ে দেখা করতে চলে আসে সিনিয়র এক পুলিশ অফিসারের সাথে। তারা সেখানে ডিসকাশন করতে থাকে চাকর সম্পর্কে, কিন্তু তাদের কাছে তেমন কোনো তথ্য প্রমাণ নেই। রাজনের মৃত্যুর আগের দিনেই চাকর জেল থেকে ছাড়া পেয়েছিল, তাই ভিনসির ধারণা তাকে কিছুটা সময় দিলে সে কেসটা হয়তো সলভ করে ফেলবে। এরপর সিনিয়র অফিসার ভিনসিকে সাহায্য করতে একজন রিটায়ার্ড অফিসারকে ডেকে আনে। আর এতক্ষণে নিশ্চয় বুঝে গেছো যে সে আসলে কে হতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছ। ভিনসি ভিতরে গিয়ে দেখে যে সেই পুলিশ অফিসারটা আর কেউই নয়, বরং তার বাবা আব্রাহাম। যাই হোক, এরপর আমরা দেখতে পাই আব্রাহাম এবং ভিনসি একটা টেবিলে বসে কথা বলছে। আব্রাহাম ভিনসির সম্পর্কে খোঁজ নিলেও ভিনসি তার বাবাকে মোটেও পছন্দ করতো না, কারণ নেন্সি যখন খুন হয়েছিল তখন সবাই বলাবলি করতো যে নেন্সির মৃত্যুর জন্য আব্রাহামই দায়ী। ভিনসিও সে সময় সব কথাগুলো বিশ্বাস করে নিয়েছিল। যাই হোক, ভিনসি সেখান থেকে চলে আসার সময় আব্রাহাম জানায় এটা চাকর ড্যাগার নয়, কারণ চাকর ডাগার দেখা একমাত্র ব্যক্তি সে নিজেই। তার মানে চাকো এই খুনটা করেনি, কিন্তু ভিনসির ধারণা ছিল যে চাকোই এই খুনগুলোর পিছনে রয়েছে। তাই দুজনের মধ্যে এখানে কথা কাটাকাটি শুরু হয়। এর পরের সিনে আবার চলে আসে ফ্ল্যাশব্যাকে। এখান থেকে আমরা জানতে পারি ভিনসি পুলিশের ট্রেনিং এ যাওয়ার দিনেই বাড়ি থেকে পালিয়ে এসেছিল, কারণ ভিনসির ধারণা হচ্ছিল যে সুজানকে সে আগে থেকে ভালোবাসতো এবং তাকে বিয়ে করার জন্য সে ন্যান্সিকে খুন করিয়েছিল। সুজান তাকে ভিনসিকে আটকাতে চাইলে আব্রাহাম মানা করে দেয় এবং বলে যেতে দাও ওকে। পুলিশের ইউনিফর্ম পরলে নিজেই বুঝতে পারবে যে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম নাকি ভুল, তাই একদিনও নিজেই ফেরত আসবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে সুজানের প্রথম স্বামীর একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আব্রাহাম তাকে বিয়ে করেছিল, আর মাইকেল সুজানের প্রথম ঘরেরই সন্তান, কিন্তু মাইকেল আব্রাহামকে বাবা বলে মেনে নিয়েছিল। এরপর আমরা দেখতে পাই আব্রাহাম এবং মাইকেল দুজনে মিলে কোনো একটা জায়গায় কাজের জন্য যাচ্ছিল। অন্যদিকে ভিনসিকে রাতের বেলায় সিআইএ সোমান ফোন করে বসে। চকো যে জেলে ছিল সেই জেলের রেজিস্টার
দেখে সে জানতে পেরেছে যে আয়েশা ফাতেমা নামের এক মেয়ে 3 বার চকোর সাথে দেখা করতে এসেছিল এবং আব্রাহাম এসেছিল 8 বার দেখা করতে। এমনকি চকোর জেল থেকে ছাড়া পাওয়ার আগের দিনও আব্রাহাম তাকে দেখতে এসেছিল। এই তথ্য দেওয়ার পর সোমান এক মহিলার বাসায় চলে আসে। এটা ওর বন্ধু রাজেশের বাড়ি। রাজেশ মারা যাওয়ার পর তার স্ত্রীর সাথে পরকীয়ায় সে লিপ্ত ছিল। অন্যদিকে আমরা সোমানের গাড়ির পিছনে একটা কালো রঙের গাড়িকে দেখতে পাই। কিছুক্ষণ পর একজন ফোন করে ভিনসিকে জানায় যে সোমান মিসিং হয়েছে। এই কাহিনী শোনার পর ভিনসি ঘটনাস্থলে গেলে দেখতে পায় যে সোমানের গাড়িতে 8 সংখ্যাটি লেখা আছে। এটা দেখে ডক্টর নন্দন জানায় যে টায়ারের ছাপ দেখে বোঝা যাচ্ছে যে সোমানের গাড়ির পিছনেও আরো একটা গাড়ি ছিল এবং ওই গাড়ির ভিতরে একটা কেমিক্যাল ব্যবহার করা হয়েছে যাতে খুব সম্ভবত সোমান বেহুশ হয়ে যায়। এটা শুনে ভিনসি সন্দেহ হচ্ছিল আব্রাহামের উপর, তাই রাঘব নামের একজন পুলিশকে দিয়ে ভিনসি ওর বাবাকে ফোন করায় এবং জানতে পারে যে আব্রাহামও সেই এলাকার আশেপাশে অবস্থান করছে। যাই হোক, এর পরের দিন সকালে দুজন সেলফি নেওয়ার সময় সোমানের লাশটিকে ময়লার স্তূপের সামনে দেখতে পায়। এই খবর পুলিশের কাছে চলে আসা মাত্রই পুলিশ চলে আসে সেখানে এবং অস্থায়ী একটা ল্যাব করে তৎক্ষণাৎ পরীক্ষা করা শুরু করে। ডক্টর শার্লি এসে জানায় যে এই খুনটিও ঠিক একই প্যাটার্ন ফলো করা হয়েছে, যেখানে ভিকটিম মারা গেছে হার্ট অ্যাটাকের কারণে। এছাড়াও বাকি ডিটেলস গুলো পরে জানা যাবে। অন্যদিকে আব্রাহাম এখানে চলে এসেছে সেই খবর টিপে। ডক্টর শার্লি এসে আব্রাহামের সাথে দেখা করে এবং বলে, স্যার, আমি আপনার অনেক গল্প শুনেছি হাউস সার্জন থাকাকালীন। আমি স্টাডি করে দেখেছি চকোর খুনের প্যাটার্ন এবং এই প্যাটার্নগুলো প্রায় সেম। অন্যদিকে ডক্টর নন্দন ভিনসিকে জানায় যে এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে দুজন ভিকটিমের উপরেই, আর এই কেমিক্যাল ইউজের ফলে তাদের হার্ট অ্যাটাক এসেছে। এরপর আমরা দেখতে পাই যে ভিনসিকে তার সিনিয়র অনেক কথা শোনাচ্ছে যে দুটো খুন হয়ে গেল, অথচ সে কিছুই করতে পারেনি। তাই সে দ্রুত ভিনসিকে এই কেসটি সলভ করতে বলে। অন্যদিকে আব্রাহাম চলে আসে একজন রিটায়ার্ড সার্জনের কাছে চকোর প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানার জন্য। এটা দেখে সেই সার্জন বলে, আব্রাহাম, তুমি এখনো এই ডাগারের পিছনে পড়ে আছো? আর এখানে আমরা দেখতে পাই যে যেদিন চকোকে ধরা হয়েছিল সেদিন রাতে আব্রাহাম নেন্সিকেও সাথে করে নিয়ে এসেছিল। নেন্সিকে গাড়িতে বসিয়ে রেখে আব্রাহাম যখন ভিতরে গিয়েছিল তখন চকোর সঙ্গে তার ধরপাকড় শুরু হয়, কিন্তু আব্রাহাম ফিরতে দেরি হওয়ায় নেন্সি ভিতরে ঢুকে পড়েছিল আর চকো নেন্সিকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু চকো শেষমেশ গ্রেফতার হয়ে যায়। আর অন্যদিকে আব্রাহাম এসে দেখে যে নেন্সির পেটের মধ্যে একটা রড ঢুকে সে মৃত্যুবরণ করেছে। এখানে চকো যেহেতু ডাগারটা ছুঁড়ে মেরেছিল তাই সেটা আর তখন আব্রাহাম খুঁজে পায়নি, তাই সে একটা নকল ডাগার বানিয়ে আদালতে পেশ করেছিল, কারণ এটাই ছিল চকোর বিরুদ্ধে একমাত্র প্রমাণ। কিন্তু আদালত বুঝতে পেরে গিয়েছিল যে পেশ করা ডাগারটি নকল, ফলে আব্রাহামকে সাসপেন্ড করা হয় আর চকোকে কম সাজা দেওয়া হয়। সেই ডাগারটির ভিতরে একটা বিশেষত্ব ছিল যে সেটার ভিতর থেকে একটি 1.5 সেন্টিমিটারের ধারালো চাকু বের হয়ে ভিকটিমকে আঘাত করত। আব্রাহাম এরপর ওর পকেট থেকে ডাগারটা বের করে দেখায়। আসলে এই ডাগারটি আব্রাহাম অনেক চেষ্টার পরে খুঁজে পেয়েছিল আর তখন থেকেই ওর কাছে এটা রাখা আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, চকোর ডাগার যদি আব্রাহামের কাছে থাকে তাহলে খুনগুলো কে করছে? যাক, রিটায়ার্ড সার্জন আব্রাহামকে একটি ডিটেল স্টাডির ডায়েরি দেয় যেখানে চকোর খুন করার প্যাটার্ন লেখা ছিল। অন্যদিকে আমরা জানতে পারি যে ভিনসি চেক আপ করিয়ে জানতে পারছে সে মা হতে চলেছে, যার কারণে ডক্টর এবার ভিনসিকে রেস্ট করতে বলে এবং দৌড়ঝাঁপ করতে নিষেধ করে দেয়। এদিকে দেখা যায় সাবু জেলের সিসিটিভি ফুটেজ পেয়ে গেছে। সেখানে আব্রাহামের সঙ্গে চকোর 3 সেকেন্ডের একটা ক্লিপ আছে, কিন্তু এই ক্লিপে কোনো অডিও নেই। সিদ্ধার্থ এসে দেখে যে ভিনসি আসলে খুবই চিন্তিত। ভিনসি এরপর তাকে সব খুলে বললে সিদ্ধার্থ ওকে একটা মেয়ের কথা জানায়। মেয়েটি শুধুমাত্র মুখের ভঙ্গিমা দেখে কি কথা বলেছে সেটা নাকি বলে দিতে পারত। এরপর আমরা দেখি যে সিদ্ধার্থ ভিনসিকে সেই মেয়েটির কাছে নিয়ে এসেছে। সেটা ছিল একটা আর্ট গ্যালারি। এই মেয়েটার নাম হচ্ছে পূজা। সে কিছু শুনতেও পায় না বা বলতেও পারে না, তাই ভিনসি ওকে ক্লিপটা দেখালে সে একটা কাগজে আব্রাহামের বলা কথাগুলো লিখে দেয়। সেখানে আব্রাহাম চকোকে বলেছিল, চকো, তুমি জেল থেকে বের হলে আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করব। ভিনসি এটা শুনে দ্রুত ওর বাবার বাসায় চলে আসে। সেই সময়টাতে আব্রাহাম তার বাসায় ছিল না। ভিনসি আব্রাহামের রুমে গিয়ে একটা ড্রয়ার খুলে দেখা যে সেখানে ছুরি দিয়ে ভর্তি। সেই সময় সাবু ওকে চকোর একটা বর্তমান স্কেচ পাঠায় আর ভিনসি দেখতে পায় একটি দেয়ালের পত্রিকার কাটা অংশ দিয়ে আব্রাহাম চকোর মুখেরই একটা চিত্র তৈরি করে রেখেছিল। এরই মধ্যে আব্রাহাম সেখানে চলে আসে। ভিনসি একটু রাগ দেখিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সে আব্রাহামকে বলে যে তুমি নানা হতে যাচ্ছ।
এখন এতদিন পর মেয়ের মুখ থেকে একটা সুখবর শুনে আব্রাহাম বেশ খুশি হয়ে যায়। রাতের বেলা ঘুমানোর সময় আব্রাহাম সুজানকে বলে, জানো ছোটবেলায় একবার ভিনসি ইলেকট্রিক শক খেয়েছিল। এই কাণ্ডে আমরা প্রচন্ড ঘাবড়ে গিয়েছিলাম। তাড়াহুড়ো করে তখন আমরা তাকে হসপিটালেও নিয়ে যাই। অতীতের এই স্মৃতিচারণ করার মধ্যেই মাইকেলের চিৎকার হঠাৎ ভেসে আসে। এই চিৎকার শুনে আব্রাহাম গিয়ে দেখে যে ওর বাড়ির দেওয়ালে কেউ 268 এরপর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে গেছে। এই দৃশ্য দেখে আব্রাহাম মাইকেলকে বলে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, এটা এক্ষুনি এখান থেকে মুছে ফেলো। এর পরের সিন সোজা চলে আসে জেলে। এখানে আমরা দেখতে পাই যে আয়েশা ফাতেমা, যে কিনা চকোর সাথে দেখা করতে গিয়েছিল, তার চেহারা সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, কিন্তু কে এই মেয়ে সেটা আসলে বোঝা যাচ্ছে না। তাই ভিনসি এবার একটা বুদ্ধি বের করে। একটা মহিলাকে আয়েশার মা বানিয়ে টিভিতে একটা ব্রেকিং নিউজ চালাতে থাকে আয়েশার ছবি সহ, যার কারণে দুদিন পর খবর পাওয়া যায় যে মেয়েটির দূরের একটা আশ্রমে থাকে। এই খবর পেয়ে ভিনসি দ্রুত ওর টিম নিয়ে সেখানে পৌঁছে যায় আর দেখতে পায় আয়েশা সেই আশ্রমেরই একজন সিস্টার। এরপর আয়েশাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় মানবতার খাতিরে সে চকোর সাথে দেখা করতে গিয়েছিল। আসলে চকোর মা এই আশ্রমে থাকতো আর তার ছেলের সাথে সে বারবার দেখা করতে চাইছিল। কিন্তু মেয়েটি আরো জানায় যে চকো ছাড়া পাওয়ার পরেও একবারও তার মাকে দেখতে আসেনি, কিন্তু রোজ রাতে সে তার মায়ের সাথে ফোনে কথা বলে এবং টাকাও পাঠায়। এই সব ঘটনা শুনে ভিনসি এরপরে ওর টিমকে এই রহস্য উদ্ঘাটনের কাজে নামিয়ে দেয়। এদিকে রাত হলে চকো ফোন করে বসে ওর মায়ের কাছে। লোকেশন ট্রেস করে ভিনসি আর ওর টিম চলে আসে এক জঙ্গলের অনেক গভীরের একটা পুরাতন বাড়িতে। এখানে আমরা আব্রাহাম এবং মাইকেলকেও চলে আসতে দেখি। এখন ওরা এখানে কেন এসেছে এই জিজ্ঞাসাবাদ করলে সাবু জানায়, সাবু এখানে ওদেরকে আসতে বলেছে ভিনসির সেফটির কথা ভেবে। যাই হোক, ভিনসি বাড়িটার মধ্যে ঢুকে পড়ে এবং চকোকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সে চকোকে সেখানে পেয়ে যায়, কিন্তু ভিনসি অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় চকোর পা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এছাড়াও সিসিটিভি দিয়ে সর্বক্ষণ তাকে নজরদারি করা হচ্ছে। অন্যদিকে আমরা বুঝতে পারি যে আব্রাহামই মূলত চকোকে এখানে আটকে রেখেছিল, কিন্তু কেন এখানে আটকে রেখেছে এই প্রশ্নের উত্তর একটু পরেই জানতে পারবে। এদিকে দেখা যায় যে চকোকে ধরে নিয়ে আসা হয়েছে পুলিশ স্টেশনে। ভিনসি তার সিনিয়রকে জানায়, স্যার চকো এই খুনগুলো করেনি, কারণ সে এতদিন বন্দি অবস্থায় ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই আব্রাহাম চকোকে ইন্টারোগেট করার জন্য রুমে ঢুকছে, আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চকো জেল থেকে ছাড়া পাওয়ার পর আব্রাহাম ওর সাথে দেখা করতে এসেছিল। সেদিন চকো বলেছিল ও 12 জনকে মেরেছে, কিন্তু তাদের সবাই ছিল অপরাধী, আর এদের মধ্যে শুধু একজন নিরপরাধ মানুষকে সে হত্যা করেছে। এখন সেই নিরপরাধ মানুষটাই ছিল নেন্সি। এরপর চকো আরো বলতে থাকে ওর বাবা প্রতিদিন ওর মাকে এসে মারধর করত এবং একটা বিশেষ ধরনের ড্যাগার দিয়ে তাকে আঘাত করত। এই কষ্ট আর সহ্য করতে না পেরে একদিন সেই ড্যাগার দিয়ে চকো ওর বাবাকে হত্যা করেছিল। আর এরপর থেকেই স্ত্রীদের সাথে খারাপ আচরণ করা ব্যক্তিদেরকে চকো নিজ হাতে হত্যা শুরু করে। তবে এই কাণ্ড ঘটাতে ঘটাতে শেষমেশ আব্রাহামের হাতে সে ধরা পড়ে যায়। এই দৃশ্য দেখানোর পর সিন আবারও শিফট হয় বর্তমানে। এখানে আমরা দেখতে পাই যে আব্রাহাম দুটি ছবি দেখিয়ে চকোকে জিজ্ঞেস করছে যে সে এই খুনের ব্যাপারে কিছু জানে কিনা। কিন্তু তোমরা তো জানো আব্রাহাম নিজেই কিন্তু চকোকে এতদিন ধরে আটকে রেখেছিল, যদিও চকো এই বিষয়ে আসলে কিছুই জানতো না। মূলত আব্রাহাম কিন্তু ওকে শাস্তি দিতে চাইছিল, তাই এই কারণে ওকে আটকে রাখা হয়। আর এই মুহূর্তে এখন সুযোগ বুঝে ওকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। যাই হোক, আমরা দেখতে পাই আব্রাহাম সিনিয়র অফিসারকে বলছে মিডিয়ার সামনে বলে দিতে যে চকোই আসল কিলার, কারণ যে খুনগুলো সে করেছে সেগুলো সংখ্যার মাধ্যমে সে কিছু বলতে চাইছে। আর যদি সে জানতে পারে অন্য একজনকে কিলার ঘোষণা করা হয়েছে, তাহলে নিশ্চয়ই সে কোনো একটা ক্লু পাঠাবে। তো ঠিক তেমনটাই দেখতে পাওয়া যায়। ভিনসির বাসায় একটা পার্সেল পাঠানো হয়, যেখানে একটা ড্যাগার এবং একটা বাইবেল ছিল, আর এই বাইবেলের 95 ও 96 পৃষ্ঠাটি ছেঁড়া ছিল। আব্রাহাম সবগুলো সংখ্যা পরপর সাজিয়ে একটা তারিখ বের করতে সক্ষম হয়, যে তারিখটা হতে পারে 26/8/1995 বা 1996। এখন নিশ্চয়ই এই তারিখে কিলারের সাথে এমন কিছু একটা ঘটেছিল যার বদলা সে এখন নিচ্ছে। সেই পার্সেলে অন্য আরো একটা বই ছিল, যেটার নাম ছিল দ্য কিলার হ্যাজ এ পাস্ট। আর মজার বিষয় হচ্ছে বইটিও সেদিনই মুক্তি পাচ্ছিল। তাই ভিনসি এর পর ওই বইয়ের ওপেনিং অনুষ্ঠান নজরদারি করা শুরু করে দেয়, কারণ তাদের ধারণা ছিল যে এই অনুষ্ঠানে হয়তো কোনো কিছু ঘটতে চলেছে। তবে এই মুহূর্তে তাদের এই ধারণা ছিল সম্পূর্ণ রকমের ভুল। কিলার আসলে এখানে চালাকি করে তাদের অ্যাটেনশন ডাইভার্ট করে দিয়েছিল।
অন্যদিকে ফোন করে জানানো হয় নালিনী অর্থাৎ সেই বইয়ের লেখিকার স্বামী অ্যাডভোকেট জয়শঙ্করকে তার গাড়িতে কেউ পুড়িয়ে মেরে দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছালে জানা যায় যে এখানে সেম একই কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল। ইতিমধ্যেই সেই লাশটিকে ল্যাবে পাঠানো হয়। অন্যদিকে সাইবার সেল থেকে জানানো হয় যে ভিনসির ফোনটি হ্যাক করা হয়েছে, যার কারণে কিলার তার লোকেশন পেয়ে যাচ্ছিল প্রত্যেকবার। এবার ভিনসি এটা শুনে খুব রেগে যায় এবং দ্রুত ফোনটি ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙে ফেলে। সিদ্ধার্থ এসে ভিনসিকে এরপরে শান্ত করে। যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাই যে মাইকেল 1984 সালের একটা ব্যাচের পুরাতন ছবি এনে আব্রাহামকে দেখাচ্ছে। এই ছবির সবার ডিটেলস মাইকেল কালেক্ট করে নিয়ে এসেছে। এদের মধ্যে একজনের নাম ছিল ভিনিতা, যে কিনা পরবর্তীতে লন্ডনে পাড়ি জমিয়েছিল। আরেকজনের নাম হচ্ছে সাইমন, যে গ্রাম থেকে পালিয়েছিল একটা চুরির ঘটনায় জড়িত থাকার কারণে। এখানে ইন্দিরা নামের একজনকে পাওয়া যায়, যার কাছে গেলে বাকি সব তথ্য বিস্তারিতভাবে জানা যাবে। তো মাইকেল ছবিটা কোথায় পেয়েছিল এবং ছবিতে কারা কারা আছে সেগুলো একটু পরেই জানতে পারবে। এবার দেখা যায় যে আব্রাহাম মাইকেলকে নিয়ে চলে এসেছে সেই গ্রামে। এখানে স্থানীয় বাসিন্দাদের কাছে তারা জানতে পারে যে সাইমন কয়েক বছর আগে চার্চের স্বর্ণের ক্রসটা নিয়ে পালিয়ে গিয়েছিল। এরপর আব্রাহাম চলে আসে সাইমনের ক্লাসমেট ইন্দিরার কাছে। এবার ইন্দিরা জানায় সাইমন ওর বান্ধবী ভিনিতার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল, কিন্তু ভিনিতার ভাই ভেনেট বিষয়টা জানতে পেরে যায়, যার কারণে ভিনিতার পরিবার ওর বিয়ে ঠিক করে ফেলেছিল। আর এটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলাও হয়। এর পরপরই সেই সময়ে সে বোম্বেতে চলে গিয়েছিল, যার ফলে এরপর থেকে ওদের আর কোনো খোঁজ খবর তার কাছে নেই। ইন্দিরার কাছে ভিনিতার একটা পুরাতন ছবি ছিল, যেটা সে আব্রাহামকে দিয়ে দেয়। আব্রাহাম চলে আসার আগে ইন্দিরা আরও জানায় যে ভিনিতা লন্ডনে চলে গিয়েছিল পড়াশোনা করতে, আর তার পরিবারের সবাই অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। ভিনিতার ভাই ভেনেট একটা চার্চের ফাদার ছিল, সেও একটা অগ্নিকাণ্ডে কিছুদিন আগেই মারা যায়। যাই হোক, আব্রাহাম এরপর চলে আসে ভিনিতার পুরানো ছবিটা নিয়ে। আব্রাহাম এক পুলিশ অফিসারকে ফোন করে সাইমনের কেসটা ডিটেলস বের করতে বলে। অন্যদিকে মাইকেল একটা চার্চে গিয়ে জানতে পারে যে এখানে ভিনিতার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে বিয়ের আগের দিনই বিয়েটা বন্ধ করে দেওয়া হয়। আব্রাহাম জিজ্ঞেস করে যে বিয়েটা কবে হওয়ার কথা ছিল। উত্তরে মাইকেল জানায় 26শে আগস্ট 1996 সালে। অর্থাৎ এটাই সেই তারিখ যেটা কিলার ওদেরকে ইঙ্গিত দিচ্ছিল। যাই হোক, এরপর আমরা দেখতে পাই ভিনসি নতুন লাশটির পোস্টমর্টম রিপোর্ট নিতে হসপিটালে এসেছে, আর সেখানে জানতে পারে যে ডক্টর শার্লি এখনো এসে পৌঁছায়নি। অন্যদিকে শার্লি ওর ক্লাসের লেকচার শেষ করে গাড়িতে উঠে বসেছিল হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু পথমধ্যে তার ড্রাইভার তাকে বেহুশ করে ফেলে এবং কিডন্যাপ করে একটা কোথাও নিয়ে যায়। শার্লির অ্যাসিস্ট্যান্ট ভিনসিকে জানায় যে একটা সমস্যা হয়ে গেছে। যেই লাশটি গতকাল তারা নিয়ে এসেছিল এটা জয়শঙ্করের ছিল না, এটা ছিল তাদের মর্গ থেকে নিখোঁজ হওয়া একটা লাশের। আর এই লাশের পাশে তারা একটা ব্রেসলেট পেয়েছে, যেটা ডক্টর শার্লি ছিল। এসব কথা শুনে ভিনসি এবার দ্রুত সেখানে বেরিয়ে যায়। অন্যদিকে আব্রাহামকে একজন ফোন করে জানায় যে আপনি ঠিকই বলেছেন স্যার, সাইমন পলাতক আছে, কিন্তু ওর বিরুদ্ধে কোনো চুরির কেস ছিল না, বরং একটা মিসিং কমপ্লেন করা হয়েছিল 26/8/1996 সালে। এরপর সিনিয়র অফিসার পুরো বিষয়টি খোলাসা করতে বলে আব্রাহামকে। এবার আব্রাহাম বলতে শুরু করে, দেখুন ভিনিতার অন্য একজনের সাথে বিয়ে ঠিক হয়েছিল সাইমন নিচু জাতের বলে, কিন্তু বিয়ের আগের রাতে তারা পালিয়ে যায়। আবার সাইমন 25 বছর ধরে নিখোঁজ। এখন ওদের দুজনের মধ্যে খুনি হচ্ছে ভিনিতা, যে লন্ডনে চলে গিয়েছিল পড়াশোনা করতে। এই কথাবার্তার মধ্যে ভিনসি এবার সেখানে চলে আসে আর অফিসারকে বলে, স্যার গতকালকের লাশটা জয়শঙ্করের না, আর ডক্টর শার্লির ব্রেসলেটটা সেই লাশের পাশে পাওয়া গেছে। এছাড়া মোবাইল লোকেশন ট্র্যাক করে জানা গেছে যে শার্লি গতরাতে ঘটনাস্থলে উপস্থিত ছিল। এবার অফিসার বেশ কনফিউজড হয়ে যায় আর বলে, তুমি বলছো ডক্টর শার্লি খুনি, আবার আব্রাহাম বলছে ভিনিতা, তাহলে আসল খুনিটাকে? এই প্রশ্নের উত্তরে আব্রাহাম বলে, দুজনেই। আসলে ডক্টর শার্লি হচ্ছে ভিনিতা। আব্রাহাম ভিনিতার ছবিটাকে কম্পিউটারের মাধ্যমে প্রসেস করিয়ে সেটাই জানতে পেরেছে। ভিনসি বলে, কিন্তু শার্লি তো সকাল থেকে নিখোঁজ। তখন আব্রাহাম এটা শুনে বলে যে ঠিকই বলেছ, আসলে আমি ওকে কিডন্যাপ করিয়েছি সব কিছু জানতে পারার জন্য। এরপর আমরা দেখতে পাই আব্রাহাম ডক্টর শার্লিকে ইন্টারোগেট করছে। সেখানে শার্লি বলতে থাকে যে আমি কি করেছি। জবাবে আব্রাহাম জানায়, তুমি চকর কেস স্টাডি করে ওর প্যাটার্ন রপ্ত করে নিয়েছিলে আর পোস্টমর্টম করেও তথ্য গোপন করেছো। তুমি বলেছিলে ওদেরকে মৃত্যুর পর আঘাত করা হয়েছে, কিন্তু ওদেরকে আসলে জীবিত থাকা অবস্থাতেই ড্যাগার দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছিল।
আব্রাহাম আরও জানায় সে শার্লির পুরাতন স্যারের কাছ থেকে ডিটেলস নিয়ে জানতে পেরেছে যে যখন আব্রাহাম চকর কেসটা হ্যান্ডেল করছিল তখন শার্লি সেই সার্জনের অ্যাসিস্ট্যান্ট ছিল, আর তখন থেকে শার্লি চকর প্যাটার্ন ফলো করে ওকে ফাঁসানোর চেষ্টা করছিল। কিন্তু এই সব কথা শুনে সিনিয়র অফিসার জানায় যে শুধুমাত্র রিসার্চ পেপারে নাম থাকায় শার্লিকে ওরা গ্রেফতার করতে পারবে না। এই কথা শুনে আব্রাহাম জানায় শার্লির উপরে সন্দেহ হলে মাইকেলকে সে পাঠিয়েছিল শার্লির বাড়িতে, আর সেখানে গিয়ে মাইকেল এই পুরাতন ছবিটাকে নিয়ে এসেছিল আর সেখানে চকর সমস্ত কেস স্টাডি পড়েছিল। এরপর আমরা শার্লির মুখ থেকে আরো জানতে পারি যে প্রতিশোধ নিতে সে রাজন আর সোমানকে হত্যা করেছে, আর এর আগেও সে আরো 3 জনকে হত্যা করেছিল। তারা ছিল শার্লির বাবা মা এবং ওদের ভাই ফাদার ভেনেট। ভিন্সিকে এরপর সাবু ফোন করে জানায় যে ম্যাডাম, আমি এইমাত্র খোঁজ নিয়ে জানতে পারলাম যে রাজনকে ফাদার ভেনেটি রবির কাছে পাঠিয়েছিল। আর আশ্চর্যজনক তথ্য হলো ভেনেট, সোমান আর জয়শঙ্কর কলেজে ক্লাসমেট ছিল। তারা ছিল 1995-96 এর ব্যাচ। অন্যদিকে আব্রাহাম চলে আসে রাজনকে ঝুলিয়ে রাখা সেই গাছটার সামনে। আব্রাহাম বলে, আমি 20 বছর আগে এখানে কোনো ধরনের মন্দির দেখিনি, তাহলে এটা আসলো কোথা থেকে? নিশ্চয়ই এখানে কোনো ক্লু লুকিয়ে রয়েছে। এরপর সে গাছটির নিচে ঘুরতে শুরু করে। অন্যদিকে ভিন্সি শার্লিকে ইন্টারোগেট করার সময় সাইবার সেলে একটা ভিডিও আসে। এই ভিডিওতে দেখানো হচ্ছিল জয়শঙ্করকে একটা বক্সের মধ্যে আটকে রাখা হয়েছে, যেখানে জয় ভয় পেয়ে সবকিছু বলতে শুরু করেছিল। তার ভাষ্যটা কিছুটা এমন ছিল, জয়শঙ্কর, সোমান এবং ভেনেট ছিল ছোটবেলার বন্ধু। ভিনিতার বিয়ের আগের রাতে তারা ভেনেটের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সাইমনের বিষয়টা জানতে পেরে ওরা সাইমনকে বেঁধে টর্চার করছিল। এখানে আমরা দেখতে পাই যে ভিনিতার মা বাবা এসে সাইমনকে বলছে 2 দিন আগে খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে সাইমনের মাকেও ঠিক একইভাবে মেরে ফেলেছে তারা। এই কথা শুনে সাইমন প্রচন্ড শকড হয়ে যায়, আর সেই সময়ই ভিতরের রুমে আগুন লেগে গেলে তারা সবাই দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে ভিনিতা পালিয়ে যায় সেখান থেকে। অপরদিকে তারা বাইরে এসে দেখতে পায় সাইমনও সেখান থেকে গায়েব হয়ে গেছে। তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওদেরকে খুঁজতে। এরপর কিছু দূর যেতেই দেখতে পায় যে জঙ্গলের ভিতর দিয়ে ওরা 2 জন পালাচ্ছে। এরপর আমরা দেখতে পাই সাইমনকে অবশেষে তারা ধরে ফেলে এবং ভিনিতার সামনেই সাইমনকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়। আর যে আগুনটা ধরাচ্ছিল সে ছিল ড্রাইভার রাজন। যাই হোক, জয়ের ভিডিওটা শেষ হওয়ার সময় একটা আর্ট দেখে ভিন্সি জায়গাটা চিনতে পারে, তাই সে দ্রুত সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে মাটি খুঁড়ে চার্চে সেই গোল্ডেন ক্রসটাকে উদ্ধার করা হয় সাইমনের কবর থেকে। অপরদিকে ভিন্সিকে আমরা আর্ট গ্যালারিতে দেখতে পাই, যেখানে জয়শঙ্করের লাশ একটা বক্সের মধ্যে রাখা ছিল। এরপর ভিন্সি সাবুকে ফোন করে সেখানে চলে আসতে বলে, আর ঠিক সেই সময় পিছন থেকে কেউ ভিন্সিকে আঘাত করে অজ্ঞান করে দেয়। আব্রাহাম ওদিকে শার্লিকে সাইমনের নিউজটা দেখাচ্ছিল ফোনে, যেটা দেখে শার্লি বলে, স্যার আমার কাজ শেষ, আমি সব স্বীকার করে নিচ্ছি, আমাকে অ্যারেস্ট করুন। কিন্তু আব্রাহাম জানায় যে না, কেস এখনো সলভ হয়নি। সাইমনের মিসিং কমপ্লেনের পরের দিন একটা ছেলেকে গোল্ডেন ক্রস চুরির অপরাধে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু কিছুদিন পরে তাকে বেল করিয়ে ছাড়িয়ে নেওয়া হয়, আর এই ছেলেটাকে তুমিই বেল করিয়েছিলে। এছাড়াও ওই ছেলেটা ছিল সাইমনের ছোট ভাই সোলাইমান। এই সুলাইমানই সেদিন রাতে সাইমনের বাঁধন খুলে দিয়ে ওকে পালাতে সাহায্য করেছিল। যাই হোক, আব্রাহামের ফোনে একটা কল আসে। সেই ফোন কলে সুলাইমান ওকে বলে চার্চে চলে আসতে ভিন্সিকে জীবিত দেখতে চাইলে। এই ফোন পাওয়ার পর আব্রাহাম মাইকেলকে নিয়ে দ্রুত সেই চার্চে চলে আসে, আর চার্চের দেওয়ালে বসে থাকা এই ছেলেটাই হচ্ছে সুলাইমান। এই পর্যায়ে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে এই গ্রামে আসার প্রথম দিনে সুলাইমান আব্রাহামকে বাঁশি বাজিয়ে শুনিয়েছিল এবং আব্রাহামেরও অনেক ভালো লেগে গিয়েছিল তাকে। কিন্তু সাইমনের মৃত্যুর দিন সুলাইমানের সাহায্যের জন্য আব্রাহামের কাছে গিয়েও তাকে ফিরে আসতে হয়, কারণ সেদিন রাতেই তার মেয়ে ভিন্সি ইলেকট্রিক শক খেয়েছিল, আর সেই সময়টাতেই আব্রাহাম ভিন্সিকে নিয়ে হসপিটালে যাচ্ছিল। যাই হোক, দেখা যায় যে সুলাইমান বলছে আপনার দায়িত্ব ছিল সাধারণ মানুষের জীবন রক্ষা করা, কিন্তু আপনি নিজের পরিবারের জন্য সেটা করেননি, যার কারণে এখন এই শাস্তি আপনি ভোগ করুন। আব্রাহাম ভাবে ভিন্সিকে হয়তো মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, তাই সে একটা নতুন কবর দেখে খুঁড়তে শুরু করে। কিন্তু সুলাইমান আসলে ভিন্সিকে কফিনের মধ্যে পুড়িয়ে মারার প্ল্যান করছিল। এরপর আব্রাহাম এবং সুলাইমানের মধ্যে আমরা একটা ফাইট দেখতে পাই। আব্রাহাম এই ফাইটে এক হাত দিয়ে লড়াই করছিল। এক পর্যায়ে আব্রাহাম সুলাইমানকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয় এবং ফাইনালি ভিন্সিকে কফিন থেকে উদ্ধার করে নেয়। অন্যদিকে মাইকেল এসে সুলাইমানকে গান পয়েন্টে
গানটি নিয়ে নেয়, কিন্তু সোলাইমান ট্রিক্স করে গানটি নিয়ে নেয় মাইকেলের কাছ থেকে এবং মাইকেলকে সে শুট করতেই যাবে, ঠিক তখনই পিছন থেকে এসে আব্রাহাম ডাগারটি তার বুকে ঢুকিয়ে দেয়। এই কারণে সাথে সাথে সোলাইমানের সেখানে মৃত্যু হয়। তো ফাইনালি এই ঘটনার পর আব্রাহামের 3 বছরের সাজা হয়ে যায়। তারপর জেল থেকে ছাড়া পেলে সে দেখতে পায় মাইকেল, ভিনসি আর সিদ্ধার্থ তাকে নিতে এসেছে। আর ভিনসি সেই ছোট্ট মেয়েটা এখন সুজানের কাছে আছে। মানে ভিনসি এখন সবকিছু ভুলে গিয়ে আবারও পরিবারের অংশ হয়ে গিয়েছিল। এত বছর পর আব্রাহামের বুকে ভিনসির মাথা রাখার দৃশ্যের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলো না। আর সেই সাথে সাথে এমন ইন্টারেস্টিং থ্রিলার মুভি দেখার জন্য ভিজিট করতে পারো সিনে থ্রিলার বিডি এই ইউটিউব চ্যানেলে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।